প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনটেন করে ফ্যামিলির সঙ্গে এই করোনা ভাইরাসের মধ্যে বাসায় সুস্থভাবে আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া থেকে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, নবম অধ্যায় প্ল্যান্ট ফিজিওলজি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি অধ্যায় সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পানি, কার্বন ডাইঅক্সাইডের সহায়তা নিয়ে সূর্যের আলোকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে, সেই পদ্ধতি হচ্ছে সালোক সংশ্লেষণ। শুধু সবুজ উদ্ভিদ নয়, উদ্ভিদের অন্যান্য পিগমেন্ট বহনকারী উদ্ভিদ অর্থাৎ লাল, হলুদ, কমলা এই ধরনের বর্ণেরও উদ্ভিদ ফটোসিনথেসিস করতে পারে। সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস, ফটো মিনস হচ্ছে লাইট আর সিনথেসিস হচ্ছে সংশ্লেষণ, অর্থাৎ আলোর উপস্থিতিতে লাইটের ফোটন কণার দ্বারা আলোক শক্তি উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের মাধ্যম দিয়ে সেটি রাসায়নিক শক্তিতে পরিণত করে। এই মেকানিজমটি শুধুমাত্র উদ্ভিদের দ্বারাই সম্ভব হয়, অন্য কোনো প্রাণী কুল পারে না, উচ্চ শ্রেণী প্রাণী, তবে নিম্ন শ্রেণী কিছু প্রাণী যেমন ইউক্লিনা এটা করতে পারে। সমস্ত উদ্ভিদ জগতের এই উৎপাদিত খাবার আমরা প্রাণীকুল খেয়ে থাকি, অর্থাৎ নির্ভরশীল হয়ে থাকি উদ্ভিদের উপরে। আমরা এখন দেখি যে এই অধ্যায় সালোক সংশ্লেষণের শিখন ফল কি। তোমরা সালোক সংশ্লেষণ কি বলতে পারবে, সালোক সংশ্লেষণের উপাদান সম্পর্কে জানতে পারবে, ফটোফসফোরাইলেশন ব্যাখ্যা করতে পারবে, চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশন ও এর বিশদ ধারণা লাভ করতে পারবে। আমি একটি ইকুয়েশন দিয়েছি তোমাদের। ফটোসিনথেসিসের যে ইকুয়েশনটি সেটি দেখা যাচ্ছে যে 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 মলিকুল ওয়াটার লাইট এনার্জির সঙ্গে ক্লোরোফিল গ্লুকোজ তৈরি করেছে এবং সাথে 6 মলিকুল অক্সিজেন। এই বিক্রিয়াটি আসলে ক্লোরোপ্লাস্টের একটা বিশেষ জায়গায় সংঘটিত হয়। লাইট ফেজে গ্রানাতে হয়ে থাকে, অর্থাৎ আলোর সহায়তা নিয়ে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি হিসেবে এখানে এটিপি, যেটি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এবং NADPH2 নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হিসেবে এখানে এই রাসায়নিক শক্তি তৈরি হয়। তোমরা জানো এটিপি এবং NADPH এক ধরনের কোএনজাইম। তো নিচে বিশদ যে বিক্রিয়াটি সম্পূর্ণ দেখা আছে, এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড, 6 মলিকুল ওয়াটার প্লাস 18 ATP প্লাস 12 NADPH2 এগুলো একত্রিত হয়ে গ্লুকোজ C6H12O6 মনোস্যাকারাইড গ্লুকোজ তৈরি করে, 6 মলিকুল অক্সিজেন যেটি বাতাসে মুক্তভাবে ছড়িয়ে পড়ে, এবং 6 মলিকুল ওয়াটার, এবং সাথে সাথে আমার এটিপি এবং NADPH2 গুলো এখানে জারিত হয়ে যায়, হয়ে ADP এবং NADP প্লাস তৈরি হয়। তো এই বিক্রিয়াগুলো আমরা দেখব যখন ফটোসিনথেসিসের আলোক নিরপেক্ষ দশায় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা তো হয় লাইট ফেজ, আর স্ট্রোমাতে সংঘটিত হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর্থাৎ অন্ধকার পর্যায়টি। আমরা পরবর্তী স্লাইডে যাই। সালোক সংশ্লেষের একক। আমি বলেছিলাম যে ফটোসিনথেসিসে কিছু ফ্যাক্টর থাকে, তো এই ফ্যাক্টরগুলোর মধ্যে বেসিক্যালি ক্লোরোফিলের অণুগুলো, অর্থাৎ ফটোসিনথেটিক ইউনিট হিসেবে এই ক্লোরোফিলের অণুগুলো কাজ করে। বিজ্ঞানী পার্ক এবং বিগিন্স 1961 তারা বলেছেন যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল যুক্ত কতগুলো কেলাসিত কণা থাকে যাদেরকে কোয়ান্টোজোম বলা হয়, এবং প্রায় কোয়ান্টোজোমের 230টি অণু একত্রিতভাবে স্বাধীনভাবে
সালোক সংশ্লেষণের আলোক রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এই ধরনের অংশটুকুই হচ্ছে সালোক সংশ্লেষীয় একক বা ফটোসিনথেটিক ইউনিট, অর্থাৎ প্রায় 230টি ক্লোরোফিল অণু একত্রিত হয়ে এই ফটোসিনথেটিক ইউনিট গঠন করতে পারে। আমরা একটু ক্লোরোপ্লাস্টের গঠন দেখে নিই। ক্লোরোপ্লাস্টের বাইরের দুটো আবরণ থাকে, এটা ফসফোলিপিড দ্বারা গঠিত বাইরের আবরণ, তার নিচেই কিন্তু আমরা দেখতে পাবো গ্রানাম সবুজ বর্ণের আছে। এই গ্রানাম চাকতিগুলো এক বসনে গ্রানাম, বহু বসনে গ্রানা বলা হয়ে থাকে। আর এর মধ্যে সেমি সলিড জেলির মতো থকথকে স্ট্রোমা বিদ্যমান। এই স্ট্রোমাতে কিন্তু বিপাকীয় কার্যাবলী ঘটে থাকে, অর্থাৎ এখানে অন্ধকার দশার লাইট ফেজ থেকে প্রাপ্ত যে রাসায়নিক শক্তি সেটা এখানে কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করে। তাহলে আমরা বলতে পারি লাইট ফেজ গ্রানাতে সংঘটিত হয়, আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ আলোক নিরপেক্ষ দশাটি সংঘটিত হয় স্ট্রোমাতে। আমরা দেখতে পাচ্ছি লাইট ক্লোরোপ্লাস্ট গ্রহণ করতেছে, সেই লাইটের রিফ্লেক্টেড লাইট আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে যাচ্ছে, এবং কিছু লাইট অ্যাবজর্ব হয় প্রায় 1 থেকে 2%, যেগুলো ফটোসিনথেসিসে কাজে লাগে, আর কিছু লাইট ট্রান্সমিটেড হয়ে বেরিয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি ক্লোরোপ্লাস্টের ছবিটা আমরা দেখলাম। এখন সালোক সংশ্লেষণের উপাদানের মধ্যে প্রধান উপাদান আছে, যে উপাদানগুলো পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং রঞ্জক পদার্থ। এখানে পানি, কার্বন ডাইঅক্সাইড কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, এবং সাহায্যকারী উপাদান হিসেবে কিছু কোএনজাইম, এডিপি, এনএডিপি, কিছু অজৈব ফসফেট থাকে, এবং আরো কিছু এলিমেন্টগুলো থাকবে। সূর্যালোক, সানলাইট সম্পর্কে একটু ধারণা দরকার, কারণ ফটোসিনথেসিসে এই সানলাইট বলা হয় যে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। এই সূর্য থেকে যে আগত লাইট গুলো, অর্থাৎ ভিজিবল রেডিয়েশন যেগুলো দেখা যায়, সেই ভিজিবল রেডিয়েশন গুলো কিন্তু ফটোসিনথেসিসে ব্যবহৃত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এই স্লাইডে 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের এই দৃশ্যমান বিচ্ছুরিত রশ্মিগুলো কিন্তু ফটোসিনথেসিসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তড়িৎচুম্বকীয় শক্তি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই কণাকে আমরা ফোটন কণা বলি। ফোটনে শক্তির পরিমাণটা এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বিপরীতভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে ফোটন কণার শক্তির পরিমাণটা তত কম হবে। আবার বিপরীতভাবে বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে ফোটনের শক্তির পরিমাণ তত বেশি হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই স্লাইডে লাল এবং নীল, আমরা আলোক বর্ণালীর যে কালার গুলো আছে, লাল এবং নীল অংশে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস হয়ে থাকে, অর্থাৎ এরা বেশি উপযোগী ফটোসিনথেসিসের জন্য। লালের তরঙ্গ দৈর্ঘ্য 680 ন্যানোমিটার এবং এর বেশি হতে পারে, আর নীলের তরঙ্গ দৈর্ঘ্য 440 থেকে 480 ন্যানোমিটারের মধ্যে হতে পারে। অপরদিকে সবুজ এবং হলুদ অংশে সালোক সংশ্লেষণ সবচেয়ে কম হয়, এবং এই দুটির যে ইয়েলো এবং গ্রিন কালারটা কিন্তু তারপরে কাজে লাগে ফটোসিনথেসিসে। আমরা দেখতে পাচ্ছি পত্রপৃষ্ঠে যে পরিমাণ আলো পতিত হয় তার শতকরা 1 থেকে 2 ভাগ সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়, এবং বাকি অংশ প্রতিফলিত হয় অথবা তাপশক্তি রূপে শোষিত হয়। আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে দেখতে পাচ্ছি যে লাইট, ভিজিবল লাইট, এখানে নিচের দিকে যে কালারফুল অংশটুকু, সেখানে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আছে। এই ভিজিবল লাইটের তরঙ্গ দৈর্ঘ্যগুলোই ইফেক্টিভ ফর ফটোসিনথেসিস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে গামা রেজ, এক্স-রে, আলট্রাভায়োলেট, দেন ভিজিবল লাইটের পরে ইনফ্রারেড, মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস, এগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ভিজিবল লাইটটাই হচ্ছে ফটোসিনথেসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপরে দেখছি যে সূর্যরশ্মির দৃশ্যমান যে অংশ, ভিজিবল লাইটের
বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল, অতি লাল এদের কিন্তু 390 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য থেকে 760 এর মধ্যেই বেশি কার্যকারিতা প্রকাশ করে। ফটো সিস্টেমে আমরা দেখব যে এখানে ক্লোরোফিলের ফোটন করা যে সূর্যের ফোটন করা যে ক্লোরোফিল গ্রহণ করলো সেটি কিন্তু ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যম দিয়ে ইলেকট্রন প্রবাহিত করার সময় এটিপি এবং NADPH2 নামক যে যৌগ তৈরি করে। তাহলে এই যে প্রক্রিয়াটি দ্বারা এটিপি এবং NADPH2 তৈরি হয় সেটি কিন্তু ফটোসিস্টেম। এবং এই ফটোসিস্টেমের সঙ্গে ক্লোরোফিল অণু, ক্যারোটিনয়েড এবং তার সঙ্গে ইলেকট্রন গ্রহীতাগুলো কিন্তু ইউনিট হিসেবে কাজ করে থাকে। আমরা পরে দেখব যে ইলেকট্রন গুলো কিভাবে ফটোসিস্টেমে কাজ করে। ফটোসিস্টেমটিকে দুই ভাগে ভাগ করা হয়, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। পিএইচ সিস্টেম 1 এ আমাদের যে পিগমেন্ট গুলো থাকে ক্লোরোফিল এ 683 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ এইখানে 200 থেকে 300 সংখ্যায় ক্লোরোফিল এ 683 এই পিগমেন্টটি থাকবে। ক্যারোটিনয়েড থাকে 50, জ্যান্থোফিল এবং P700 এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটিকে বলা হয় যে প্রতিক্রিয় পিগমেন্ট, রিয়েক্টিভ পিগমেন্ট, যেখানে আমাদের রিয়াকশন অর্থাৎ আলোর ফোটন করা গ্রহণ করে এই পিগমেন্টটি কিন্তু তার রিয়াকশনটা দেখায় এবং সেই আলোর ফোটন কণা গ্রহণ করে P700 এই ক্লোরোফিল অণুটি তার ইলেকট্রন গুলো উত্তেজিত হতে থাকে এবং ইলেকট্রনের লাস্ট অরবিটাল থেকে দুটো ইলেকট্রন সে ত্যাগ করে। তো ফটোসিস্টেম 1 ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড মেমব্রেনের বাইরের দিকে অবস্থিত এবং এটি সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা ফটোফসফোরাইলেশন পরে দেখব। ফটোসিস্টেম 2 এখানে যে পিগমেন্টগুলো থাকে ক্লোরোফিল এ 673, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড এবং P680 অর্থাৎ P680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের এই ক্লোরোফিল অণুটি কিন্তু রিঅ্যাক্টিভ পিগমেন্ট। এই রিঅ্যাক্টিভ পিগমেন্টটি আমরা দেখব যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনের ভিতরের দিকে অবস্থিত এবং এটি অচক্রিয় ফটোফসফোরাইলেশনের সাথে সম্পর্কযুক্ত। এবং উপরের দুটি ফটোসিস্টেমে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। ইটিএস এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কিছু ইলেকট্রন বাহক থাকে, যেমন ফিওফাইটিন, প্লাস্টোকুইনন। ফিওফাইটিন হচ্ছে এটি একটি মডিফাইড ক্লোরোফিল এ মলিকুল। পিকিউ প্লাস্টোকুইনন হচ্ছে স্মল মোবাইল লিপিড। সাইটোক্রোম এটি লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। প্লাস্টোসায়ানিন এটি কিন্তু মোবাইল স্মল মেমব্রেন প্রোটিন এবং এটির ইলেকট্রন গ্রহীতার যে গ্রুপটি থাকে সেটি হলো কপার। ফেরেরক্সিন এটি আয়রন সালফার গঠিত প্রোটিন এবং এটি রিডাকটেজ অর্থাৎ ফ্ল্যাভো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে থাকে। NADP রিডাকটেজ এটি ফ্ল্যাভো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে থাকে। আমরা পরবর্তী স্লাইডে যাই। মেকানিজম অফ ফটোসিনথেসিস, এর মেকানিজমটা কি এই ধারণা প্রথম প্রদান করেন থাকেন ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান 1905 সালে। প্রক্রিয়াটিকে দুই ভাগে ভাগ করেন। প্রথম পর্যায়কে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেজ এবং দ্বিতীয়টিকে বলা হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। অলরেডি আমি এটি আলোচনা করেছি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো পর্যায় সংঘটিত হয়। খুবই গুরুত্বপূর্ণ যে ক্লোরোপ্লাস্ট এর মধ্যে যে ক্লোরোফিল অণুগুলো থাকে সেই অণুগুলো কিন্তু লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ না হয়ে ডিপেন্ডেন্ট ফেজে অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ে কাজ করে থাকে। আমরা দেখে থাকি লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে এবং লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা হয় স্ট্রমাতে। ফটোফসফোরাইলেশন এটি কি? কোন যৌগের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত বা মুক্ত হওয়াকে আমরা ফসফোরাইলেশন বলবো। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে ADP এর সঙ্গে যদি PI ফসফেট ইনঅর্গানিক যুক্ত হয় ATP তৈরি প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। বিজ্ঞানী আর্নল্ড এবং তার সহকর্মী বৃন্দ 1957 সালে
এটিকে দুই ভাগে ভাগ করেছেন, সাইক্লিক ফটোফসফোরাইলেশন এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আমরা সাইক্লিক ফটোফসফোরাইলেশন সম্পর্কে আলোচনা করব। এই প্রক্রিয়াতে ফটোসিস্টেম 1 থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে স্থানান্তরের সময় এটিপি তৈরি করবে এবং এটি বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যম দিয়ে সর্বশেষে আবার ফটোসিস্টেম 1 এর ক্লোরোফিল অণুতে ফিরে আসবে। তাহলে চক্রাকারে যে ইলেকট্রনটা ফিরে আসতেছে, ফটোসিস্টেম 1 যে ক্লোরোফিল অণুটা প্রতিক্রিয়া পিগমেন্ট অর্থাৎ P700, সেখান থেকে কিন্তু ইলেকট্রন ত্যাগ হয় এবং পুনরায় ইলেকট্রন বাহকের মাধ্যম দিয়ে সেই P700 এ ফিরে আসে। ফলে এই ধরনের ইলেকট্রন প্রবাহকে আমরা সাইক্লিক বলে থাকি এবং এই যে ফটোফসফোরাইলেশন অর্থাৎ আলোর সহায়তা নিয়ে এডিপি প্লাস পিআই যুক্ত এটিপি তৈরি করে, এটি হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আমরা একটু দেখি যে চক্রীয় ফটোফসফোরাইলেশনের যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, অর্থাৎ এখানে সিস্টেমেটিক ওয়েতে যেগুলো ঘটনা ঘটে। তো কিছু আছে লাইট অ্যাবজর্ব হচ্ছে, দেখা যাচ্ছে যে লাইটগুলো আমরা বলে থাকি অ্যান্টেনা ক্লোরোফিল গ্রহণ করে, সেই অ্যান্টেনা ক্লোরোফিল গুলো পরে স্থানান্তর করে এখানে রিঅ্যাক্টিভ পিগমেন্ট P700 কে। এই রিঅ্যাক্টিভ পিগমেন্ট P700 তার ফোটন কণা গ্রহণের সাথে সাথেই সে উত্তেজিত হতে থাকে এবং উত্তেজিত হতে হতে তার লাস্ট অরবিটাল থেকে দুটো ইলেকট্রন সে ত্যাগ করে এবং ইলেকট্রন গ্রহীত ফেরেডক্সিন, আমরা জানি আয়রন সালফার গঠিত একটা প্রোটিন, এটা গ্রহণ করে। নেক্সট হচ্ছে সেখান থেকে ইলেকট্রন সাইটোক্রোম B6, সাইটোক্রোম B6 থেকে ইলেকট্রন প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F, দেন প্লাস্টোসায়ানিন হয়ে আবার P700 ফিরে আসছে। এই সার্কেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে P700 থেকে ইলেকট্রনটা যে বেরিয়ে গেল সেটি আবার পুনরায় P700 ফিরে আসলো। মাঝখানে যে কিছু ইলেকট্রন বাহক সাইটোক্রোম B6, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম F এবং প্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনন থেকে যখন সাইটোক্রোম F এ আসে তখন ইলেকট্রনটা যে এনার্জি লস করে, এই স্টেজের মধ্যে ইলেকট্রন যে এনার্জি লস করবে সেই এনার্জি কাজে লাগে এডিপি প্লাস পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি করে। তো আমরা প্লাস্টোকুইনন সম্পর্কে যেটা একটা মোবাইল লিপিড, আমি ইতিপূর্বেই এই ইলেকট্রন বাহকগুলোর পরিচয় দিয়েছি, তোমরা শুনেছ হয়তো। এখন এই প্রসেসটা আমি কিন্তু এখানে ব্যাখ্যা দেব না, কারণ অলরেডি আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম তোমাদের যে এটা কিভাবে সংঘটিত হচ্ছে। যেমন প্রথমটাই হচ্ছে যে ফটোসিস্টেম 1 সে অংশগ্রহণ করবে এই পদ্ধতিতে, পিগমেন্ট সিস্টেম 1, শুধুমাত্র পিগমেন্ট সিস্টেম 1 অংশগ্রহণ করে থাকে এবং ফটোসিস্টেমের 1 এর ক্লোরোফিল অণু 683 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোর ফোটন কণা গ্রহণ করে শোষণ করে এবং শক্তি প্রাপ্ত হয়। সাথে সাথে কিছু ক্যারোটিন এবং জ্যান্থোফিল এরাও লাইট এর ফোটন কণা গ্রহণ করে শক্তি শোষণ করে। এই শোষিত শক্তি পরবর্তী ক্লোরোফিল কোর ক্লোরোফিলে ট্রান্সফার হয় এবং সেখান থেকে বিক্রিয়া কেন্দ্র অর্থাৎ রিঅ্যাক্টিভ পিগমেন্ট P700 তে স্থানান্তরিত হয়। তোমরা P700 কে কিন্তু ক্লোরোফিল A এর একটা রূপান্তরিত অংশ। পরে উত্তেজিত P700 থেকে দুটি ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় অর্থাৎ রিলিজ করে P700 এবং সেটা ফেরিডক্সিন গ্রহণ করে। ফেরিডক্সিন থেকে ইলেকট্রন সাইটোক্রোম B6 এর মাধ্যমে প্লাস্টোকুইননে স্থানান্তরিত হয়। প্লাস্টোকুইনন থেকে যখন সাইটোক্রোম F এ স্থানান্তরিত হয় তখন এই নির্গত শক্তি, এখানে কিন্তু ইলেকট্রন কিছু শক্তি নির্গত করে যার মাধ্যম দিয়ে এডিপি এবং পিআই সহযোগে এটিপি তৈরি হয়। এই এটিপি কিন্তু আমাদের রাসায়নিক শক্তি, যেটি লাইট ফেজে তৈরি হয়। লাইট ফেজ থেকে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্লুকোজ তৈরির ক্ষেত্রে। সাইটোক্রোম F থেকে ইলেকট্রন প্লাস্টোসায়ানিন হয়ে পুনরায় P700 ফিরে আসে। অতএব এইভাবে P700 থেকে যে দুটো ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল সেই ইলেকট্রন দুটো ফিরে আসে। তো আমরা এখন দেখি যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কিভাবে হয়। যে এখান থেকে অর্থাৎ ক্লোরোফিল অণু থেকে যে ইলেকট্রন এখানে উৎক্ষিপ্ত হয় সেই ইলেকট্রনটা বিভিন্ন বাহকের মধ্য দিয়ে
সেই ক্লোরোফিল অণুতে ফিরে আসে, অর্থাৎ যেখান থেকে ইলেকট্রন দুটো রিলিজ হয়েছিল সেই ক্লোরোফিল অণুতে ফিরে আসে না, এটি আবার অন্য একটা ইলেকট্রন গ্রাহকের কাছে চলে যায়। ফলে এই ধরনের ফটোফসফোরাইলেশনকে আমরা নন সাইক্লিক বলবো, এবং এখানে এনএডিপি তৈরি হয়। এনএডিপি এটি একটি কোএনজাইম, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই এনএডিপির আউটপুট হচ্ছে NADPH2, এটা জারিত থেকে বিজারিত অবস্থায় NADPH2 তৈরি করে থাকে। নেক্সট আমরা দেখি যে এর প্রসেসটা কিরকম হয়। যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের দুটো পিগমেন্ট সিস্টেম 1 এবং 2 উভয়ই সংযুক্ত থাকে, এবং এখানে প্রথম যে ঘটনা ঘটে যে লাইটের উপস্থিতিতে ওয়াটার ভেঙে যাবে, এবং এখানে ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আয়ন এখানে সহায়তা করে থাকে, এবং এই প্রক্রিয়াটাকে আমরা ফটোলাইসিস বলে থাকি। এবং পানি ভেঙে দুটো প্রোটন, দুটো ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন তৈরি করে, যেটি মুক্ত হিসেবে বাতাসে ফিরে আসে। ফটোসিস্টেম 2 এর প্রসেসটা যদি আমরা দেখি, যে এর ক্লোরোফিল অণু 673 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর ফোটন কণা শোষণ করে, এবং এই শোষিত কণা পরবর্তীতে রিঅ্যাক্টিভ পিগমেন্ট P680 তে পৌঁছায়। P680 হতে, অর্থাৎ এটি একটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, এখান থেকে প্লাস্টোকুইননে যায়, প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন সাইটোক্রোম বিএফ, এবং সাইটোক্রোম বিএফ এ যখন পৌঁছে, অর্থাৎ প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম বিএফ এ আসার সময় এই ধাপে ইলেকট্রন যে শক্তি রিলিজ করে, অর্থাৎ এই ধাপটাতে ইলেকট্রন শক্তি রিলিজ করে, এবং এখানে এডিপি এবং পিআই যুক্ত হয়ে একটা এটিপি তৈরি করে। পরে ইলেকট্রন দুটি সাইটোক্রোম বিএফ থেকে প্লাস্টোসাইনিন হয়ে, প্লাস্টোসাইনিন থেকে ফটোসিস্টেম 1 এর পিগমেন্ট P700 এখানে ইলেকট্রন দুটো চলে আসে, অর্থাৎ P700 ইলেকট্রন দুটো গ্রহণ করে। P700 থেকে উৎক্ষিপ্ত দুটো ইলেকট্রন ফেরেরক্সিন গ্রহণ করবে, এবং ফেরেরক্সিন থেকে ইলেকট্রন NADP রিডাক্টেস, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটি একটি কোএনজাইম, এই ইলেকট্রন দুটো গ্রহণ করবে, এবং পানির যে ফটোলাইসিস হয়েছিল সেই ফটোলাইসিসে প্রোটন এবং এই দুটো ইলেকট্রন সহযোগে NADP, এটা জারিত অবস্থায় আছে, একে বিজারিত করে NADPH তৈরি করবে। এটি কিন্তু আমাদের লাইট ফেজের একটা প্রোডাক্ট, NADPH2, যেটি অন্ধকার দশা অর্থাৎ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে গিয়ে আমাদের কাজে লাগবে। সৃষ্ট NADPH2 পরবর্তীকালে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণে অংশগ্রহণ করে। ফটোসিস্টেম 2 এ যে ইলেকট্রন হারায় তা ফটোলাইসিসে প্রাপ্ত ইলেকট্রন থেকে পূরণ হয়। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটি NADPH2 গ্রহণ করলো, এবং এই P700 আবার দুটো ইলেকট্রন গ্রহণ করবে ফটোসিস্টেম 1 থেকে। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে ঘটতে থাকবে। P700 দিবে NADPH2 কে, আবার P700 পুনরায় পাবে ফটোসিস্টেম 2 এর কাছ থেকে, যেটি ফটোলাইসিস অর্থাৎ পানির বিভাজন আমরা বলে থাকি, সালোক বিভাজন। সেখানে পানি ভেঙে দুটো প্রোটন, দুটো ইলেকট্রন তৈরি করবে। এই ইলেকট্রন দুটি কিন্তু পিগমেন্ট সিস্টেম 2 গ্রহণ করে বিভিন্ন বাহকের মধ্য দিয়ে P700 কে পুনরায় প্রদান করে। তো এই প্রক্রিয়াটি কিন্তু অল্টারনেট ভাবে ঘটতে থাকে, অর্থাৎ P700 যে ইলেকট্রন ত্যাগ করে লাইট গ্রহণ করে সেটা পুনরায় পেয়ে থাকে। তো আমি এখন দেখি যে এটার একটা ফ্লো চার্ট, তোমাদের ফ্লো চার্টে দেখা যাচ্ছে যে পিগমেন্ট সিস্টেম 2 এবং পিগমেন্ট সিস্টেম 1 দুটোই কিন্তু অচক্রীয় ফটোফসফোরাইলেশনে জড়িত থাকে। পিগমেন্ট সিস্টেম 2 যে লাইট গ্রহণ করছে সেটি প্রতিক্রিয়া রঞ্জক রিঅ্যাক্টিভ পিগমেন্টস P680 এটি গ্রহণ করতেছে, এবং সে ইলেকট্রন গ্রহণ করে উত্তেজিত হতে হতে তার লাস্ট অরবিটাল থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে, প্লাস্টোকুইনন ইলেকট্রন দুটো গ্রহণ করে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম বিএফ, এবং সাইটোক্রোম বিএফ থেকে প্লাস্টোসাইনিন, এবং সেখান থেকে P700 ইলেকট্রন দুটো চলে আসে। অনুরূপভাবে ফটোসিস্টেম 1 এ দেখো যে লাইট গ্রহণ করতেছে পিগমেন্ট সিস্টেম 1, এবং সেটি গ্রহণ করার সাথে সাথে রিঅ্যাক্টিভ পিগমেন্ট P700 গ্রহণ করতেছে। সেখান থেকে P700 তার লাস্ট অরবিটাল থেকে দুটো ইলেকট্রন রিলিজ করে
সেই ইলেকট্রন দ্রুত গ্রহণ করে ফেরিডক্সিন সেই ইলেকট্রন দ্রুত প্রদান করতেছে NADP রিডাক্টেজের কাছে, এবং রিডাক্টেজ সেই ইলেকট্রন দুটো, এবং ইতিমধ্যে ফটোলাইসিস, যেটা আমি বলেছি যে ফটোলাইসিস লাইটের সহায়তা নিয়ে পানি ভেঙে যাবে, এখানে ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আয়ন কিন্তু ভূমিকা পালন করে থাকে দুটো প্রোটন দুটো ইলেকট্রন তৈরি। এই ইলেকট্রন দুটো কিন্তু পিগমেন্ট সিস্টেম 2 পেয়ে থাকে, অর্থাৎ P680 এই রিঅ্যাক্টিভ পিগমেন্টে পেয়ে থাকে। সে আবার দিয়ে থাকবে P700 কে, P700 কে দেবে NADP কে। তো NADP সেই ফটোলাইসিসে দুটো প্রোটন এবং দুটো ইলেকট্রন গ্রহণ করে এটি কিন্তু জারিত অবস্থায় আছে, সেটা NADPH2 অর্থাৎ NADPH+H+ এই অবস্থায় বিজারিত হয়ে যাবে, যেটি আমাদের প্রোডাক্ট। তো আমি দেখতে পাচ্ছি যে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনে আমি যদি কম্পারেটিভ স্টাডি করি, তাহলে অচক্রিত দেখতে পাচ্ছি প্রোডাক্ট হিসেবে আমাদের NADPH2 পাচ্ছি এবং ATP পাচ্ছি, দুটো প্রোডাক্ট। এবং এখানে ফটোলাইসিসের মাধ্যমে হাফ অক্সিজেন, যে অক্সিজেনটি মুক্ত অবস্থায় বায়ুতে ফিরে আসবে, সেটি পাওয়া যাচ্ছে। আবার সাইক্লিক যে ফটোফসফোরাইলেশন, সেখানে আমরা দেখব শুধুমাত্র পিগমেন্ট সিস্টেম 1 জড়িত থাকে এবং সেখানে শুধুমাত্র ATP তৈরি হয়, সেখানে ফটোলাইসিস হয় না, অর্থাৎ পানির বিভাজন ঘটে না। তো যখন পানির স্বল্পতা তৈরি হয়, তখন উদ্ভিদ কিন্তু চক্রীয় ফটোফসফোরাইলেশনের মাধ্যম দিয়ে সে তার প্রক্রিয়াটি সম্পন্ন করে। আমি এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তীতে তোমাদের আরো বিস্তারিত সেশনে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সঙ্গে নিজেকে সুরক্ষিত রাখো, যেন করোনা ভাইরাস, এই অদৃশ্য ভাইরাসটি, আমরা জানি ভাইরাস হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপিক, যাকে দেখাই যায় না, নর্মাল মাইক্রোস্কোপিতে দেখার প্রশ্নই আসে না। এটি একটি RNA দ্বারা গঠিত এবং প্রোটিন ক্যাপসিড দ্বারা গঠিত, খুবই সেন্সিটিভ এবং ইনফেকশাস একটা এজেন্ট, যে ভাইরাসটি আমাদের প্রচন্ড ক্ষতি করে যাচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।